আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের 4 নম্বরের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সামনেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা, যদিও তোমরা জানো না কবে পরীক্ষা হবে, তো আমি এটুকুনি বলছি তোমরা খুব তাড়াতাড়ি অর্থাৎ খুব শীঘ্রই তোমরা একটা গুড নিউজ কিন্তু পেয়ে যাবে যে তোমাদের কবে মাধ্যমিক পরীক্ষা হবে এবং কত শতাংশ সিলেবাস কমবে। তোমরা আমাকে কিন্তু বারবার প্রত্যেকে কমেন্ট করেছিলে, দাদা তাড়াতাড়ি আমাদের সাজেশান দিন, কিন্তু আমি সাজেশান দিইনি। আমি তোমাদের একটা কথাই বলেছিলাম যে তোমরা আগে সিলেবাস অর্থাৎ তোমাদের পাঠ্য বই কমপ্লিট করো। আশা করি এতদিনে পাঠ্য বই কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি তোমাদের সাজেশান দেবো। এই সাজেশান তোমরা অবশ্যই প্রত্যেকে ভালো করে অ্যানুয়াল পরীক্ষার জন্য কমপ্লিট করো। তোমরা আশা করি প্রত্যেকটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা কমন পাবে। তো তোমরা খাতা পেন নিয়ে লিখে নাও, আমি মুখে বলছি, দরকার হলে আমি দুবার করে বলে দেবো এবং আমি অধ্যায় টু অধ্যায় প্রত্যেক অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো, অর্থাৎ তোমাদের গুলিয়ে যাবেন যাতে এই জন্য। তো দেখো, তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা। এই প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে তোমাদের পড়তে হবে 6খানা 4 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো এখন থেকে ভালো করে তৈরি করে নাও। এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন তোমরা না পারো তো আমাকে কমেন্ট করবে, তাহলে আমি তার উত্তর আমি তোমাদেরকে ভিডিও করে আপলোড করে দেবো। তো তোমরা 1 নম্বরের প্রশ্ন দেখো, মার্কস 4 1 নম্বর বলছে পরিবেশের ইতিহাস চর্চার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আর আমি যে কটা প্রশ্ন দেবো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন কি বললাম, পরিবেশের ইতিহাস চর্চার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। আর একবার বলছি, নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটি কিন্তু এবছরে এই অধ্যায় থেকে আসতে পারে, এটা আরও ভালো করে তৈরি করে রেখো। প্রশ্নটা আর একবার বলছি, ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন? 4 নম্বর প্রশ্ন দেখে নাও, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা, এইটা ভালো করে পড়ো। 5 নম্বর প্রশ্ন, সংবাদপত্র হিসেবে সোমপ্রকাশের ঐতিহাসিক গুরুত্ব কতটা? এই প্রশ্নটাও কিন্তু ভালো করে তোমরা পড়বে। ফের বলছি প্রশ্নটা আমি আরেকবার, সংবাদপত্র হিসেবে সোমপ্রকাশের ঐতিহাসিক গুরুত্ব কতটা? এবার চলে আসো 6 নম্বরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও ভালো করে পড়ো। তো প্রশ্নটা আমি আরেকবার বলছি, জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমরা এই 6টা প্রশ্ন ভালো করে কমপ্লিট করবে, ঠিক আছে। এবার চলে আসো তোমাদের দ্বিতীয় অধ্যায়। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো 1 নম্বরের প্রশ্ন কি পড়বে, বামাবোধিনী পত্রিকা থেকে 19 শতকের নারী সমাজ সম্পর্কে কি জানা যায়? প্রশ্নটি আমি আরেকবার বলছি, বামাবোধিনী পত্রিকা থেকে 19 শতকের নারী সমাজ সম্পর্কে কি জানা যায়? 2, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা ও তার অবদান সম্পর্কে একটি টিকা লেখো। প্রশ্নটি আরেকবার বলছি, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা ও তার অবদান সম্পর্কে একটি টিকা লেখো। 3, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি আরেকবার বলছি, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। প্রশ্নটি আরেকবার বললাম যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। এবার চলে আসো 5 নম্বর প্রশ্ন কি বলছে, যে আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু ভালো করে তৈরি করে রেখো, এবছরে এই প্রশ্নটি আসার খুবই চান্স আছে। 6 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।
আরেকবার বলছি প্রশ্নটি, যে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। ঠিক আছে, এবার চলে আসো তৃতীয় অধ্যায়ে। অধ্যায়ের নাম প্রতিরোধ ও বিদ্রোহ। এই অধ্যায় থেকে প্রশ্নগুলো একটু ইজি আছে, তোমরা এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করবে। 1, সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো। 2, কোল বিদ্রোহের কারণ আলোচনা করো। 3, টিকা লেখো। ফরাজি আন্দোলন, এই প্রশ্নটি কিন্তু ভালো করে করবে, অনেক বছর এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় দেয়নি। ঠিক আছে। 4 নম্বর দেখো, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব কীরূপ ছিল, এই প্রশ্নটি খুব ভালো প্রশ্ন। ফের বলছি, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব কীরূপ ছিল। 5, ঔপনিবেশিক অরণ্য আইনের পটভূমিকা বর্ণনা করো। এই প্রশ্নটি কিন্তু এবছরে আসার জন্য খুবই চান্স আছে কিন্তু। ফের বলছি, ঔপনিবেশিক অরণ্য আইনের পটভূমি বর্ণনা করো। আমি যে 4 নম্বরের প্রশ্নে যে সাজেশান দিচ্ছি, তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তাহলে এর উত্তর নিয়েও আলোচনা করে দেব। আচ্ছা। 6, বাংলায় ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আমি প্রথম অধ্যায়ে বলেছিলাম দ্বিতীয়, এই ফরাজিটা আর এই ওয়াহাবি আন্দোলন দুটোর মধ্যে এবছরে একটি কিন্তু আসতে পারে। এবার চলে যাচ্ছে 4 নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম দেখো সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে কী পড়বে? 1 নম্বরের প্রশ্ন দেখো, মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্য। এই প্রশ্নটি কিন্তু অনেক বছরই পরীক্ষায় দেয়নি, এবছর এইটাও কিন্তু আসতে পারে, মহাবিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্যটা। 2, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সাহায্য করেছিল, এই প্রশ্নটা ভালো করে পড়বে। 3, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল, এটা ভালো করে পড়বে। 4, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল, অর্থাৎ এই জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। যে কটা প্রশ্ন বললাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এর মধ্যে একটি প্রশ্ন কিন্তু আসতে পারে। প্রশ্নটি আরেকবার বলছি, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। আচ্ছা। 5 নম্বর দেখো, টিকা লেখো। হিন্দু মেলা, এই হিন্দু মেলা সম্পর্কে একটি টিকা তোমাদের পড়তে হবে। 6 দেখো, মহারানীর ঘোষণাপত্রের অর্থাৎ 1858-এর ঐতিহাসিক তাৎপর্য, অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্যটা ভালো করে পড়বে। হয়ে গেল। এবার চলে আসো তোমরা 5ম অধ্যায়। এই 5ম অধ্যায়টার নাম হচ্ছে দেখো বিকল্প চিন্তা ও উদ্যোগ। 1 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু আমাদের 2020 সালে সবাই বলছিল যে আসবে কিন্তু আসেনি, তাই এবছরে প্রশ্নটা আসতে পারে। প্রশ্নটা আরেকবার বলছি, বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল, এই প্রশ্নটিও আসতে পারে, এটা ভালো করে করবে। 3, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। অর্থাৎ তোমরা সাজেশনটা দেখে এইটুকুনি বুঝতে পারছো যে প্রত্যেকটা প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ এখানে দিয়েছি, আর এই প্রশ্নগুলো তোমাদের 2021 সালের জন্য তৈরি করতেই হবে যে কোনো মূল্যে। 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো। কি? জাতীয় শিক্ষা পরিষদ। 5 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস ও তার কার্যকলাপ বিশ্লেষণ করো। তাহলে 5টা অধ্যায় হয়ে গেল। 6ষ্ঠ অধ্যায়ের নাম 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। 1 নম্বর প্রশ্ন, টিকা লেখো। কি? মিরাট ষড়যন্ত্র মামলা। 2 নম্বর প্রশ্ন, AITUC, টিকা লিখবে এটা। 3 নম্বর, একা আন্দোলন, খুব ভালো প্রশ্ন, এটা আসতে পারে, টিকা লেখো। তেলেঙ্গানা আন্দোলন। অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় থেকে 4টি টিকা দিলাম, একটি টিকা পড়বে, একটি টিকা মানে অবশ্যই পরীক্ষা তোমাদের কিন্তু পড়বে, তাই ভালো করে প্রশ্নগুলো তৈরি করবে। আচ্ছা, এবারে 7ম অধ্যায় আসা যাক। তো 7ম অধ্যায়ের নামটা হচ্ছে 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। তো এখানে 1 নম্বর প্রশ্ন তোমরা দেখো, বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। অর্থাৎ তোমাদের নারীদের 3টে প্রশ্ন দিলাম, 3টের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। 2, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো।
3 নম্বর দেখো দীপালি সংঘের কার্যকলাপ সংক্ষেপে লেখো। 4 টিকা লেখো কল্পনা দত্ত। 5 নম্বর প্রশ্ন দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা আলোচনা করো। তাহলে এই সপ্তম অধ্যায় থেকে 5টা প্রশ্ন আমি দিলাম। এবার চলে আসা যাক অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের নামটা হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পূর্ব। 1 নম্বর প্রশ্ন কাশ্মীর কীভাবে ভারতভুক্ত হয়। 2 ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কিভাবে সম্পন্ন হয়েছিল তা আলোচনা করো। ফের বলছি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কিভাবে সম্পন্ন হয়েছিল তা আলোচনা করো। 3 নম্বর হায়দ্রাবাদ ভারতভুক্তি কিভাবে হয়েছিল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্মৃতিকথা ও আত্মজীবনীতে দেশভাগের ইতিহাসের কোন দিকগুলি বিশেষভাবে স্থান পেয়েছে। প্রশ্নটি আরেকবার বলছি স্মৃতিকথা ও আত্মজীবনীতে দেশভাগের ইতিহাসের কোন দিকগুলি বিশেষভাবে স্থান পেয়েছে। তো দেখো এই ইতিহাস সাবজেক্টটি একটু টাফ সাবজেক্ট। তো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও ইতিহাসের নাম্বারটা তোমাদের ভালো করে তুলতেই হবে এবং এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে, কারণ তোমরা জানো তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের প্রশ্ন থাকে। তাই তোমাদের এই 8টা অধ্যায় থেকে এই কটা প্রশ্ন তোমরা তৈরি করো। আমি তোমাদের বলছি তোমরা এই কটা প্রশ্ন যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি তোমরা লাইক দিও এবং তোমরা এই ভিডিওটি তোমাদের সমস্ত বন্ধু বান্ধবদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো আজ ভিডিও আমি এখানেই শেষ করলাম।